পুরুষ হয়েও শরীরের দিকে তাকিয়ে আপনার কি মনে হচ্ছে বুকের অংশটা বেশ কিছুটা ফুলে রয়েছে, অনেকটা স্তনের মতো দেখাচ্ছে? তাহলে আপনি একা নন। আজ অনেক পুরুষই এই গাইনোকোমেস্টিয়া কিংবা ম্যান বুবের সমস্যায় ভুগছেন। সাধারণত লজ্জার কারণেই, শুধুমাত্র লজ্জার কারণেই সেই সমস্যার কথা তারা কাউকে বলতে পারেন না, নিজেদের মানসিক উদ্বেগের কথা কারোর সঙ্গে ভাগ করতে পারেন না। কিন্তু সময় মতো চিকিৎসা, সঠিক তথ্য আর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি আপনার সঙ্গে থাকে, তাহলে কিন্তু আপনি অতি সহজেই এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন। নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো পুরুষের স্তন এবং সেই সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আমি জানি এই বিষয়ে অনেক পুরুষই রয়েছেন যারা হয়তো এই ভিডিওটা দেখছেনও, তারা হয়তো ভাবছেন এই সমস্যায় আমি দীর্ঘদিন ভুগছি, কখনো কাউকে বলতে পারিনি, এই সমস্যা আমাকে তাড়িয়ে বেরিয়েছে, মানসিকভাবে হীনমন্যতায় ভুগেছি, সামাজিক নানা অস্বস্তিতে পড়েছি, কিন্তু কখনো ভাবিনি যে এই সমস্যা থেকেও মুক্তি সম্ভব। তা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি যা যা প্রশ্ন রয়েছে তার উত্তর আপনারা পাবেন। এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিজে আপনার মতামত বা প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানব পুরুষের স্তন কেন বড় হয়ে যায়, এতে শারীরিক বা মানসিক কি কি সমস্যা হতে পারে, জিম বা ডায়েট কি আদৌ সাহায্য করে, সার্জারির সময় কতটা ব্যথা হয়, খরচ কত, সার্জারির পরে কবে থেকে আবার স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরতে পারবো, এই সমস্ত প্রশ্নের বাস্তবসম্মত উত্তর আজকের আলোচনায় জানবো। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমরা একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যান বুব বা মেল ব্রেস্ট হাইপারট্রফি বা পুরুষদের স্তন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে। আশা করি ভিডিওটা দেখে আপনারা এই বিষয়ে আপনাদের যে মনে প্রশ্ন ছিল বা সেটা সমাধান কি আছে সেই ব্যাপারে জানতে পারবেন। আমাদের প্রথম প্রশ্ন যে পুরুষের স্তন, অনেক পুরুষই আছেন যারা এই সমস্যায় ভোগেন, কখনো কাউকে শেয়ার করতে পারেননি, কখনো হয়তো কাছের মানুষদের সঙ্গেও নয়, কিন্তু এই পুরুষের স্তন কেন এভাবে বেড়ে যায় যেটা দেখতে মহিলাদের স্তনের মতো অনেকটা লাগে? পুরুষের স্তন বিভিন্ন কারণে বাড়তে পারে। আমরা সেই কারণগুলোকে একটা জেনেটিক কারণ বলতে পারি, একটা ফ্যামিলিয়াল কারণ বলতে পারি, এবং কিছুটা অসুখের কারণে হয় সেটাও বলতে পারি, এবং কিছুটা হরমোনাল কারণেও কিন্তু জিনিসটা বেড়ে গিয়ে থাকে। তবে এই যে পেশেন্ট যারা আসেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখতে পাই যে পেশেন্টগুলোর যারা আসছেন তাদের এক্স্যাক্টলি কোনো কারণ পাওয়া যাচ্ছে না, বা আমরা যদি টেস্ট করে দেখি তার হরমোনাল লেভেল ঠিক থাকছে বা তার হচ্ছে কোনো জেনেটিক অসুবিধাও নেই। এটা একটা সেডেন্টারি লাইফস্টাইল অনেক সময়তে আজকে আমাদের যেটা এসছে, আমরা এক্সারসাইজ বা ফুড হ্যাবিট এগুলো চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমাদের বডির বিভিন্ন পার্টে কিন্তু ফ্যাট টিস্যু জমা হয়, তেমনি স্তনের মধ্যে কিন্তু ফ্যাটি টিস্যুটা জমা হয়। এছাড়াও যখন কৈশোরকালীন অবস্থা হচ্ছে, একটা টিন এজে যখন ছেলে আর্লি 20-এ যাচ্ছে, তখন তার বডিতে কিন্তু অনেক হরমোনাল চেঞ্জেস আসে। এই হরমোনাল চেঞ্জেস কারণে ব্রেস্টের যে টিস্যু আছে, পুরুষদের ব্রেস্টের ক্ষেত্রে ব্রেস্ট টিস্যু এবং ব্রেস্টের চারিদিকে যে ফ্যাটি টিস্যু, তার হরমোনাল সেন্সিটিভিটিটাও কিন্তু অনেক চেঞ্জেস আসে। সেই সমস্ত কারণে দেখা যায় এই স্তন এরিয়াতে ফ্যাট জমতে পারে এবং গ্ল্যান্ডুলার টিস্যু যেটা, সেটাও কিন্তু বাড়তে পারে। এইভাবে গাইনোকোমাস্টিয়ার সমস্যাটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু হয় না, কিন্তু আজকালকার দিনে দেখা গেছে অ্যাটলিস্ট 15-20% পেশেন্টদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এই স্তন বৃদ্ধির ব্যাপারটা কিন্তু পরিলক্ষণ করা যাচ্ছে। স্যার, এই গাইনোকোমাস্টিয়ার সমস্যা যখন পুরুষের স্তন এরকমভাবে বেড়ে যাচ্ছে, সেই সমস্যার ক্ষেত্রে একজন পুরুষকে কি কি সমস্যা বা অসুবিধার মধ্যে পড়তে হতো? দুই রকমের অসুবিধে নিয়ে পেশেন্টরা আমার কাছে আসেন। আমি তাদের জিজ্ঞেস করি কি ভাই আপনার কি অসুবিধে হচ্ছে। তারা বেসিক্যালি দুটো অসুবিধে বলেন। যারা দেখেছি টিন এজ গ্রুপে, 13, 14, 15, 16, 17, 18 টিন এজ বা আর্লি 20-এ, তাদের প্রবলেম থাকে কি স্যার, ব্রেস্টের ওপরে প্রেশার দিলে পরে ব্যথা হয়, একটা গুঁটলি মতো বোঝা যাচ্ছে, এবং সেখানে প্রেশার দিলে পরে যখন ধরুন উল্টে বালিশের ওপরে ভর দিয়ে কেউ শুচ্ছে বা বুকে চাপ লাগছে, তখন একটা ব্যথা হয়, এটাকে আমরা ম্যাস্টালজিয়া বলি। এটা একটা কমপ্লেন। আর সেকেন্ড যে কমপ্লেন, সেটা হচ্ছে সোশ্যাল এম্বারাসমেন্ট। 20-এ বা 30-এর যে পুরুষরা আসেন, ধরুন তারা হস্টেলে থাকছেন, সবার সামনে জামা কাপড় খুলতে লজ্জা পাচ্ছেন, সবাই মিলে কোথাও বেড়াতে গেছেন মন্দারমণি বা দীঘাতে, সমুদ্র সৈকতে, সবার সামনে জামা কাপড় খুলতে পারছেন না,
জিমের মধ্যে জামা খুলতে লজ্জা পাচ্ছেন। তো এই একটা সোশ্যাল এম্বারাসমেন্টের সমস্যা কিন্তু থাকে। এমনও কিছু পেশেন্ট আসেন যারা বিয়ে শাদী আমাদের ওয়েস্ট বেঙ্গলে, হিন্দু হোক মুসলিম হোক, গায়ে হলুদের একটা ব্যাপার থাকে। যখন খালি গায়ে সবাই তাকে হলুদ পরিয়ে দেয়, তখনও কিন্তু একটা এম্বারাসিংয়ের ব্যাপার থাকে। তো এই ব্রেস্টে ব্যথা হওয়া টিনেজদের জন্যে, এবং যারা একটু বয়স্ক পেশেন্ট তাদের সোশ্যাল এম্বারাসমেন্ট, কারণ ব্রেস্টের সাইজ যদি বেড়ে যায়, গ্রেড 3 গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া হয়, রীতিমতো ফিমেল ব্রেস্টের মতো দেখতে লাগে, তাদের একটা সোশ্যাল এম্বারাসমেন্টের কাজ করে। এই দুটো কারণে কিন্তু পেশেন্টরা আসেন সেটার সমাধান চাইতে। এখান থেকে মুক্তির উপায় হিসেবে যদি জিম বা ডায়েটের কথা কেউ ভাবেন, সেটার ভূমিকা এক্ষেত্রে কতটা? জিম বা ডায়েটের ডেফিনেটলি ভূমিকা রয়েছে। অনেক পেশেন্টই আসেন আমাদের কাছে যারা 70-80 কেজি নয়, তাদের ওজন 110-115 কেজি, তাদেরও ব্রেস্টের সাইজ বেড়ে যায়। তারা যখন জিম ডায়েটিং করছেন, ওজন যখন 70-80-তে নেমে আসছে, তাদেরও কিন্তু ব্রেস্টের সাইজ কমে। সুতরাং জিম ডায়েট করলে পরে এফেক্ট করে। কিন্তু ব্রেস্টের মধ্যে শুধু তো ফ্যাটি টিস্যু না, সেখানে গ্ল্যান্ডুলার টিস্যুও থাকে। তো এই গ্ল্যান্ডুলার টিস্যুটা কিন্তু জিম বা ডায়েটিংয়ের ক্ষেত্রে কিন্তু রেসপন্স করে না। ফ্যাটি টিস্যু অনেকটা কমে গেল, গ্ল্যান্ডুলার টিস্যুটা যেহেতু কমছে না, গ্ল্যান্ডুলার টিস্যুটা বের করতে গেলে সার্জারি করতে হবে। সেই জন্য জিম ডায়েট ডেফিনেটলি কাজ করে, 20-30% পর্যন্ত কাজ করতে পারে। কিন্তু পুরোপুরি এই জিনিসটা থেকে মুক্তি পেতে চাইলে আমাদেরকে সার্জারি করে যে টিস্যুটা নন রেসপন্সিভ সেটাকে বের করে নিয়ে আসতে হবে। সুতরাং সার্জিক্যাল একটা ভূমিকা কিন্তু থাকে, যেটা জিম ডায়েট করেও যখন কন্ট্রোল হচ্ছে না, তখন সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে যাওয়াটাই কিন্তু শ্রেয়। মূল বিষয়টা যে সার্জারির কথা আপনি বলছেন, এই সার্জারির ক্ষেত্রে মানে ব্যথা, মানে এটা কি খুব যন্ত্রণাদায়ক এই পদ্ধতিটা? অনেকের মনে প্রশ্নটা আসতেই পারে। এবার এই সার্জারিটা কোন টেকনিকে বা কিভাবে করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কতটা ব্যথা হবে, কতটা অসুবিধা হবে এই ব্যাপারটা। আগেকার দিনে এবং কিছু জেনারেল সার্জন এখনকার দিনেও তারা কিন্তু অনেকটা বড় করে কেটে সার্জারি করেন, ওপেন সার্জারি বলি আমরা সেটাকে। প্রায় 10-12 ইঞ্চি দুদিকে দুটো বুকের ওপরে দাগ থাকবে। তো এই যে বড় সার্জারিটা, এই বড় সার্জারি করলে পরে কিন্তু ব্যথা বেশি হয়। অপারেশনের সময়, অপারেশনের পরে কিন্তু ব্যথা হয়। কিন্তু আমরা কসমেটিক সার্জেন্সরা, আমরা প্লাস্টিক সার্জেন্সরা রয়েছি, আমরা মাইক্রো সার্জারি করি, বা ছোট ছোট একটা বা দুটো ফুটো করা হবে, একটা বগলে করা হয়, একটা অ্যাডিউলার পাশে করা হয়, করে আমরা পুরো এরিয়াটা লাইপোসাকশন করে ফ্যাট বের করে নিয়ে আসি, এবং সার্জারিটা আন্ডার অ্যানাস্থেসিয়া করা হয়। ফলে সার্জারি চলাকালীন কোনো কিছুই আপনি টের পাবেন না। এবং যেহেতু আমরা টিমিউসেন্ট ফ্লুইড ইনফিল্ট্রেশন করি, সার্জারির পরেও প্রায় 24-48 ঘন্টা বিশেষ কোনো ব্যথা হয় না বললেই চলে। আমরা পেশেন্টকে ছুটি করে দিই, বাড়িতে গিয়ে কিন্তু আমরা ব্যথার মেডিকেশানস দিই, যেটা নেক্সট 5 দিন মতো খেতে হয়। সুতরাং ব্যথা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আন্ডার অ্যানাস্থেসিয়া আমরা সার্জারি করব, ব্যথা কিন্তু হবে না। তাহলে স্যার সার্জারির পরে এটা মানে করতে কতক্ষণ সময় লাগছে, কিংবা সার্জারির পর আপনারা কখন পেশেন্টকে ছেড়ে দিচ্ছেন, মানে ছুটিটা কখন পাচ্ছে বেশি? তো এটা যেহেতু আমরা মাইক্রো সার্জারি করে করছি, লাইপোসাকশন করে করছি, মিনিমাল ইনভেসিভ সার্জারি করা হচ্ছে, আমাদের সার্জারিটা করতে ডিপেন্ড করে কোন গ্রেডের গাইনোকমাস্টিয়া, দুদিকেই আছে কি না, কত বড় গাইনোকমাস্টিয়া। মোটামুটি 90 থেকে 120 মিনিট, 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগে পুরো সার্জিক্যাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে। আমরা সার্জারির পরে 4 থেকে 6 ঘন্টা আমরা অবজার্ভ করি ওয়ার্ডে, তার প্রেশার কেমন থাকছে, ব্যথা হচ্ছে কি না, বমি হচ্ছে কি না, তার সাড় কেমন ফিরে এসছে, এই ব্যাপারগুলো দেখা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে পরে 6 থেকে 8 ঘন্টা পরে আমরা সেই দিনেই পেশেন্টকে ছুটি করে দিই, সেই দিনই আপনি বাড়ি চলে যেতে পারবেন। আমার ক্লিনিক কলকাতাতে, যাদের বাড়ির আশেপাশে, কলকাতার আশেপাশে, তারা বাড়িতে চলে যান। আর যাদের বাড়ি একটু দূরে, ধরুন নর্থ বেঙ্গল থেকে এসছেন, বা পুরুলিয়া থেকে এসছেন, বা ঝাড়খণ্ড, ওড়িশা বা আসাম, ত্রিপুরা থেকে এসছেন, তারা একটা রাত পাশে গেস্ট হাউস রয়েছে, সেখানে থেকে পরদিন দেখিয়ে তারা চলে যান। সুতরাং সার্জারি করার সময় হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা আপনাকে অবজার্ভ করব নেক্সট 6 থেকে 8 ঘন্টা, তারপরে ছুটি দিয়ে দেওয়া হবে, আপনারা কিন্তু ইজিলি বাড়ি চলে যেতে পারবেন। এটা একটা ডে কেয়ার সার্জারি। আপনি বলছেন ওই 7 থেকে 8 ঘন্টার মধ্যে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আচ্ছা, এরপরে স্যার আমরা মানে বিশ্রামের প্রসঙ্গ যখন আসে একটা সার্জারির পরে, সেটা তাহলে কতদিন নিতে হবে? কারণ অনেকেই কাজকর্মের মধ্যে রয়েছেন, তো এই সময় বিশ্রামটা কতক্ষণ দরকার? একদম ঠিক কথা। কারণ আমার যারা গাইনোকমাস্টিয়া করাতে আসেন, তারা হয় টিনেজ বা 20s বা 30s। টিন বা 20s যারা রয়েছেন, তাদের তো স্কুল কলেজ ব্যাপারগুলো থাকে, সুতরাং তাদের স্কুল কলেজে ফেরার একটা বিষয় থাকে। আর যারা 30-এ, তারা চাকরি বাকরি করছেন, তাদেরও কাজে ফেরার ব্যাপার থাকে। সুতরাং একটা ছুটি কতদিন নেব, এটা একটা মনে প্রশ্ন আসে। তো ছুটি যেটা ব্যাপার থাকে, বাড়িতে গিয়ে 3 দিন, 3 থেকে 5 দিন ম্যাক্সিমাম আপনি হোম রেস্ট নেবেন। এমন নয় যে বাড়িতে গিয়ে আপনাকে শুয়ে থাকতে হবে, সেরকম কোনো বিষয় নয়। বাড়িতে গিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম, ব্রাশ করা, স্নান করা, সমস্ত কিছু করতে পারবেন। তবে 3 দিন মতো বাড়িতে রেস্ট নিতে পারলে ভালো হয়। 3 দিন পরের থেকে আপনি অফিসে, স্কুলে, কলেজে যেতে পারেন। আমরা এই যে সার্জারি করলাম, এই সার্জারি করার পরে আমরা যেটা করব, আপনাকে 5 দিনের জন্য ওষুধ নিতে বলবো বাড়িতে। 5 দিন পরে আপনি ফোনে জানাবেন বা একবার দেখিয়ে যাবেন কেমন আছেন। যদি দরকার হয় 1-2 ওষুধ আমরা আরও 5 দিন বা 10 দিনের জন্য নিতে বলি।
এছাড়া কিছু কিছু ছোট ছোট ইনস্ট্রাকশনস থাকে, যেরকম প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট পরতে হয়, সেটা 4 থেকে 6 সপ্তাহ পরতে হয়। কীভাবে পরবেন আমরা সেটা বলে দেবো। কবে থেকে স্নান করবেন, 48 ঘন্টা পরে থেকে স্নান করবেন। সেলাই যেটা থাকে, যেটা স্কিনের ভেতরে থাকে, সেখানে জল লাগলে কোনো অসুবিধে হয় না, সেটাও কীভাবে পরিচর্যা করবেন আমরা বলে দেবো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জাতীয় জিনিস, সেগুলো মোটামুটি 7 থেকে 10 দিন পরে, 1 সপ্তাহ পরে থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আর যারা জিম করেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আউটডোর গেমস যেগুলো আছে, সেগুলো 21 দিন পরে থেকে করতে পারেন। তো এটা একটা মোটামুটি গেল। আর একটা কোশ্চেন থাকে যে স্যার বাইক কবে থেকে চালাতে পারবো, কারণ আজকাল সবার কাছেই প্রায় বাইক রয়েছে। বাইকটা আমরা 5 থেকে 7 দিন পর থেকে বাইক চালানোর জন্য অ্যাডভাইস করি। স্যার আরেকটা প্রশ্ন আসে যে একবার ধরুন সার্জারি আপনারা করে দিলেন, তারপরে আবার একই সমস্যা দেখা দেবে না তো? মানে আবার স্তন বেড়ে গেল, আবার একই ধরনের মেন বুব তৈরি হলো, তো এই সমস্যাটা আবার ফিরে আসবে না? এই যে রেকারেন্স অফ গাইনোকোমাস্টিয়া, এটা ভীষণ রেয়ার, খুব কম হয়। কিন্তু আমার কাছে কিন্তু বছরে বছরে বলবো না, মাসে অন্তত 3-4 জন পেশেন্ট আসেন যারা বলছে স্যার আমি অন্য জায়গায় করিয়েছিলাম, দেখুন আবার হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রপারলি লাইপোসাকশন করা হয়নি, প্রপারলি গ্ল্যান্ড বের করা হয়নি, সেই কারণেই কিন্তু হয়েছে। এটা বেসিক্যালি রেকারেন্স নয়, এটা ওই জিনিসটা রয়েই গেছিলো কিছুটা পর, সেটা আবারও বোঝা যাচ্ছে। সুতরাং আপনি কোথায় করাচ্ছেন, সেই ডাক্তারবাবু লাইপোসাকশন প্রপারলি করেছেন কিনা সেটার উপরে ডিপেন্ড করে। আর ট্রু রেকারেন্স যেটাকে বলে আবারও হয়ে যাওয়া, এটা হয় না বললেই চলে, কারণ আমরা গ্ল্যান্ডুলার টিস্যু পুরোটাই বাদ দিয়ে দিই। ফ্যাটি যে অংশটা রয়েছে সেটাও সাকশন করে 90%-এর ওপরে বাদ দিয়ে দেওয়া হয়। এবার ধরুন আপনার ওজন রয়েছে 70 কেজি, সেটা বেড়ে গিয়ে যদি এখন 110-120 কেজি ওজন হয়ে যায়, তাহলে বডিতে সব জায়গাতে যেমন ফ্যাট জমবে, ওখানেও কিন্তু জমতে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ আমি দেখেছি যারা গাইনোকোমাস্টিয়া সার্জারি করছেন তারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন এবং তারা চেষ্টা করেন যাতে তার ওজন না বাড়ে, শরীর ফিট থাকে। সুতরাং ইন প্র্যাকটিস এই যে জিনিসটার ফেরত আসা, যদি আমরা প্রপারলি লাইপোসাকশন করে থাকি, যদি প্রপারলি গ্ল্যান্ড বাদ দিয়ে থাকি, এটার হওয়ার সম্ভাবনা, পুনরায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আরেকটা প্রশ্ন আসে, যখন এখানে সার্জারিটা করতে হচ্ছে সেক্ষেত্রে একটা সমস্যা হয়, যে কোনো সার্জারির পরে একটা প্রশ্ন আসে যে সেটার কোনো দাগটা থেকে যাবে কিনা। তো বুকের মধ্যে যদি একটা দাগ থেকে যায় সেটা একটা অস্বস্তির বিষয় হতে পারে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে এই দাগটা কি থেকে যায় বুকে, সেই সম্ভাবনা কি আছে? ডেফিনেটলি এই যে সমস্যাটা, চেস্টে যদি দাগ থাকে, যখনই জামা কাপড় খোলা হবে, যদি চেস্ট রোমশ না হয় তাহলে কিন্তু দাগ বোঝা যাবে। সেই কারণে আগেকার দিনে চেস্টে বড় করে কেটে দুদিকে দুটো 10 থেকে 15 সেন্টিমিটার কাটিং করে গাইনোকোমাস্টিয়া করা হতো। এখনও অনেক সার্জেন্সরা করে থাকেন, জেনারেল সার্জেন্সরা করে থাকেন। সেই টেকনিক কিন্তু উঠে গেছে, আমরা দাগহীনভাবে সার্জারি করব। তাহলে দাগহীনভাবে সার্জারি কেমনভাবে করা যেতে পারে? আমরা যেটা করি, লাইপোসাকশনের যে পোর্ট হয় সেটা বগলে বা বগলের মধ্যে অ্যাক্সিলাতে করা হয়, ফলে দাগ বোঝা যায় না। দ্বিতীয়ত, গ্ল্যান্ড বের করার জন্য যে ছোট্ট 1 থেকে 1.5 ইঞ্চি কাটিংটা দরকার হয়, সেটা আমরা স্কিন এবং অ্যারিওলাটা দেখবেন কালো হয় আর স্কিনটা কম্পারেটিভলি সাদা হয়। ওই যে জাংশনটা রয়েছে, সেই জাংশনে আমরা 6 o'clock পজিশন থেকে 10 o'clock পজিশন অবধি কিন্তু কাটিং করি। এই জায়গাটায় কাটিং করলে পরে কিন্তু ওই দাগটা খুব কম বোঝা যায়। এবং আমরা যে সুতোগুলো ইউজ করি সেগুলো সেলফ অ্যাবজর্বিং থাকে, অনেক ক্ষেত্রে স্কিনের ভেতরে থাকে, সুতরাং দাগ হয় না বললেই চলে। অ্যাটলিস্ট আগেকার যে বড় টেকনিক ছিল, বড় করে কেটে যে টেকনিক ছিল, সেই টেকনিকে আমরা প্লাস্টিক সার্জনরা করি না। যতটা কম দাগে জিনিসটা করা পসিবল হয় সেই টেকনিকে, লাইপোসাকশন টেকনিকে করি। ফলে দাগ দিয়ে খুব বেশি ভয় পাবেন না বা অস্বস্তিতে পড়বেন না। এবার স্যার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এই যে সার্জারির বিষয়টা, এই যে গাইনোকোমাস্টিয়ার এই যে সার্জারির কথা আপনি বললেন এতক্ষণ ধরে দর্শকদের, সেটার খরচটা কীরকম হতে পারে? এটা একটা অন্যতম জানার বিষয় বা একটা আগ্রহের জায়গা। গাইনোকোমাস্টিয়াটাকে আমরা ইউজুয়ালি 4টে গ্রেডে ভাগ করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। এই 4টে গ্রেডের ওপরে ডিপেন্ড করে কোন গ্রেডে, স্বাভাবিকভাবে বুঝতে পারছেন গ্রেড 1-এ যতটা না খরচা হবে, গ্রেড 4-এ তার থেকে বেশি খরচা হয়। আজকে এই যে 2025 সালে আমরা এই ভিডিওটা করছি, আমাদের ক্লিনিকে গ্রেড 1 সার্জারি যদি আমরা করি, অ্যারাউন্ড 36,000 সমস্ত কিছু মিলিয়ে খরচা হয়। তারপরে গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4-এ আমাদের সেটা কত হবে, সেটা যদি আপনারা ফটো পাঠিয়ে দিয়ে থাকেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই ভিডিওর সঙ্গে দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিলে আমরা ফটো দেখে আপনার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কী করতে হবে, কত খরচ হবে, সেই বিষয়ে কিন্তু ডিটেলসে বলতে পারবো। কারণ গ্রেড অনুযায়ী চেঞ্জ হয় এবং আপনারা যারা 5-6 বছর পরে দেখছেন, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ততদিনে কিন্তু হিসেবটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তবে ফটোটা পাঠালে আমি ভালোভাবে বলতে পারবো। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন ডাক্তারবাবু জানালেন যে পুরুষের স্তন যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কি করে মুক্তি পাবেন। দেখুন, এই বিষয়টি নিয়ে আর কোনো লজ্জা বা সংকোচ মনের মধ্যে রাখবেন না। যদি আপনার এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, গাইনোকোমাস্টিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু
অবিলম্বে আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনি দেখলেন যে একদম একটা ছোট্ট সার্জারির মাধ্যমে ৬-৭ ঘন্টার একটা সার্জারি, তার মধ্যেই কিন্তু এই যে দীর্ঘদিন ধরে বয়ে আসা সমস্যা, মানসিক উদ্বেগ বা এই যে মনের মধ্যে একটা দুশ্চিন্তা সবসময়, হীনমন্যতা, তা থেকে কিন্তু আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। একটা ছোট্ট সার্জারি এবং ৬-৭ ঘন্টার একটা গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আপনি দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কাজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।